দিবস এবং সেই সাথে 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক এবং সুধী সমাবেশে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের আমাদের প্রধান অতিথি, যাকে আপনারা অনেকেই ব্যক্তিগতভাবে চিনেন এবং ওনার সান্নিধ্যে আমি কিছু কাজও করেছি। তিনি সেই মহান ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ হামিদুর রহমান দুলাল, যুগ্ম সম্পাদক, মানিকগঞ্জ জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান। ইতিমধ্যে তার অনেক দিক নির্দেশনামূলক, জ্ঞান গর্ভমূলক বক্তব্য শুনেছেন। এই প্রতিষ্ঠান সৃষ্টি লগ্ন থেকে তিনি জড়িত। সেই মহান ব্যক্তি জনাব মোহাম্মদ আবুল ইসলাম, দৌলতপুর উপজেলা বিএনপি উপদেষ্টা। উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান এবং এই বিদ্যালয়ে স্বনামধন্য শিক্ষার্থী ছিলেন। আজকে এলাকার একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে এলাকার উজ্জ্বল দৃষ্টি কামনা করছেন এবং শিক্ষানবিশ ব্যক্তি হিসাবে যথেষ্ট বিদ্যালয়ে ঢোকার পরপরই বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকেন, যা নাকি এলাকার এবং ছেলে মেয়েদের অত্যন্ত উপকার হবে। তিনি সেই মহান ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার রবিউজ্জ্বল, উপজেলা যুবদল আহ্বায়ক কমিটি যুগ্ম সম্পাদক। উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সৃষ্টি লগ্নে যিনি বক্তব্যকালে পেশ করে গেছেন বিগত সনের চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের সাথে এই স্কুলকে প্রতিষ্ঠিত হিসাবে পরোক্ষ প্রত্যক্ষভাবে যাদেরকে নিয়ে কাজ করেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন এই উলান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। আমরা সবাই তাকে চিনি এবং জানি। তিনি সেই মহান ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা কৃষক দল বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। উপস্থিত আছেন আব্দুর রশিদ, জেলা কৃষক দলের সহ সম্পাদক। আমাদের মাঝে শুরুতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রাজীব, তিনি হয়তো বিশেষ কাজের জন্য এখান থেকে চলে গেছেন। উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য। উপস্থিত আছেন কোলিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি, আমাদের অত্যন্ত সুপরিচিত এবং সকলের মাঝে তিনি বিচরণ করে থাকেন। আমি দেখেছি স্কুলের যে কোনো কাজের জন্য তাকে যদি ডাক দেওয়া হয়, আমার মনে হয় হাতের কাজ পেলেই তিনি তাৎক্ষণিকভাবে 5 মিনিটের মধ্যে চলে আসেন। তিনি সেই মহান ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল বাতেন ভাই। উপস্থিত আছেন নজরুল ইসলাম ভাই, কোলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক। উপস্থিত আছেন আমাদের মামুন ভাই। উপস্থিত আছেন ওয়াসিম। উপস্থিত আছেন বাবুল ভাই। উপস্থিত আছেন ইউনুস আলী। উপস্থিত আছেন আমাদের ফজল এবং উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক কর্মচারী মণ্ডলী এবং সেই সাথে উপস্থিত আছেন 2025 সালের অভিভাবকবৃন্দ এবং আমার শিক্ষার্থীবৃন্দ। সবাইকে আমার শ্রেণীমতে সালাম, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে
অনেক কথাই অনেকভাবে শুনেছি, সেটা আমাদের মঙ্গলজনক, এলাকার মঙ্গলজনক এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য দৃষ্টান্তমূলক কথা। আমি আমার স্কুলের বিগত সালের রেজাল্ট নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই। অবশ্য আমি বোর্ডে নির্ধারিত যে রেজাল্টটা সাপ্লাই হয় সেই রেজাল্টের মাধ্যমে আমি আপনাদেরকে অবগত করি। 2022 সালে আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করে 45 জন, পাস করে 39 জন, পাসের হার প্রায় 87%, যা অন্যতম। এই উপজেলার 18টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এই সময়ে আমরা 5ম স্থান অধিকার করিয়েছিলাম। 2023 সালে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা ছিল 109 জন, পাস করছে 59 জন, পাসের হার প্রায় 55%। এই সময় আমরা আমাদের এই 18টি বিদ্যালয়ে তখনকার অবস্থান ছিল প্রায় 11তম স্থানে। ওই সময়ে আমাদের পরীক্ষার মানে সর্বশেষ পরীক্ষাটা সকলভাবেই সুন্দরভাবে নেওয়া হয়েছিল এবং পাশের হার এখানে ছিল সর্বোচ্চ ছিল সম্ভবত, আমার ভালো মনে নাই, 72 বা 75 এরকম ছিল। সেখানে আমরা 55% পাস করছি। 2024 সালে আমাদের পরীক্ষা অংশগ্রহণ করেছে 65 জন, পাস করেছে 39 জন, পাসের হার 60%। এখানেও আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কলিয়া ইউনিয়নে প্রায় 4টা হাই স্কুল এবং একটা মাদ্রাসা, টোটাল 5টা স্কুল মাদ্রাসা। এই 3 বছরে এই কলিয়া, কাকনা, তালুকনগর, টেপরি এই 4টে স্কুল থেকে বরাবরই আমরা তাদের উপরে স্থান ধরে রাখতে পেরেছি এবং আগামীতেও ইনশাআল্লাহ এর ব্যত্যয় ঘটবে না। আমি এইবার 2025 সালে যে সমস্ত শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ঠিক তার 3 মাস পূর্বে আমি আমার শিক্ষার্থীদেরকে ক্লাসে গিয়ে পরিষ্কার ভাষায় বলেছি, তোমাদের টেস্ট পরীক্ষায় যদি এক সাবজেক্টও ফেল আসে আমি কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে দেব না। সেজন্য তোমরা তোমাদের প্রস্তুতিটা অত্যন্ত সঠিক এবং সুন্দর হয়, সেই দৃষ্টিকোণ থেকে তোমরা কিভাবে লেখাপড়া করলে ভালো কিছু করতে পারবা বা অংশগ্রহণ করতে পারবা সেটা তোমাদের কাছে আমি আশা করছি। আমি শিক্ষার্থীর অভিভাবকদেরকে পরীক্ষার পূর্ব মুহূর্তে মিটিং করার আয়োজন করেছি, কিন্তু আমাদের শিক্ষার্থীর অভিভাবক আমি উপস্থিত পাই নাই। সে বিষয়ে আমি শিক্ষার্থীকে জিজ্ঞেস করেছি, তুমি বা তোমরা কেন তোমাদের শিক্ষার্থীর অভিভাবকদেরকে উপস্থিত করাতে পারলে না? ওরা নিজেদের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করে, সেই উত্তরে আমি সন্তুষ্ট না হইয়া আমি শিক্ষার্থীর অভিভাবকদেরকে আমি আলাদা আলাদাভাবে ফোন করেছি। বিশেষ করে রাত্রি 11টা বাজলে
আমি ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ফোন করার জন্য চেষ্টা করি। অভিভাবক ঘুমিয়ে যায়, শিক্ষার্থী ঘুমিয়ে যায়। কোনো কোনো শিক্ষার্থী যখন জাগনা থাকে, অভিভাবক জাগনা থাকে, তখন আমি যখন পরিচয় দেই, পরিচয় দেওয়ার পরে বলে যে তোমার প্রধান শিক্ষক ফোন করেছে, শিগগির উঠো, শিগগির উঠো। আমি আজ পর্যন্ত কোনো ছেলে মেয়েকে 11টার আগে অভিভাবক সহ জাগনা পাই নাই। আবার মোবাইলের মাধ্যমে এই রেকর্ড ধারণকৃত আছে। আমি সর্বাত্মকভাবে চেষ্টা করেছি অভিভাবকদের সাথে এবং শিক্ষার্থীর সান্নিধ্যে সকল ধরনের সমস্যার সমাধান করতে। আমি অভিভাবকদেরকে ডেকেছি, অভিভাবকরা বলেছে স্যার আমার ছেলেকে আমি কথা শোনাইতে পারি নাই, আমার ছেলেকে তো আমি কিছু করতে পারতেছি না। সন্ধ্যার পরে বের হয়, রাত্রি 10টায় বাসায় ফিরে, কোথায় থাকে, কখন আসে আমিও জানি না। সকাল 10টায় উঠে 9টায় উঠে স্কুলে পাঠাইতে পারি না। স্যার এই বিষয়ে আমি কি করতে পারি? অভিভাবক তার সন্তানকে নিজ দায়িত্বে নিজ হেফাজতে রাখতে পারে না। আমার শিক্ষকরা প্রাণপণে চেষ্টা করে, সপ্তাহে 5 দিন ক্লাস, 5 দিন ক্লাসের 2 দিন চাপ দিলে পরবর্তী সপ্তাহে ওই শিক্ষার্থী আর স্কুলে আসে না। শিক্ষার্থীকে অভিভাবকদেরকে যদি জানানো হয়, অভিভাবক বলে যে আমার সন্তান তো স্কুলে গেছে। আমি প্রত্যক্ষভাবে অভিভাবকদের ফোন করে জানালাম যে আপনার ছেলে কোথায় আছে দেখেন তো। আমার ছেলে স্কুলে গেছে, আমার ছেলে স্কুলে গেছে। তা আপনার ছেলে স্কুলে আছে, এখন ফোন করে দেখেন তো কোথায় আছে। সে ফোন করে দেখে যে স্কুলে নাই। বাসার থেকে বলে আসে আমার ছেলে স্কুলে গেছে, হয়রাস তার ছেলে বা মেয়ে স্কুলে নাই। দেখা যায় সেই মিরপুর ব্রিজের গিয়া ওখানে টিকটক করতেছে। ইতিমধ্যে আমার কাছে ফোন করছে স্যার মনে হয় আপনার স্কুল মানে এই উনালেরই কোন এক শিক্ষার্থী বা প্রিভিয়াস স্কুলের, সে বলতেছে যে স্যার আপনার এই স্কুলের শিক্ষার্থী কোথায়, এই যে এখানে তো টিকটক করতেছে। এই যদি অবস্থা হয় তাহলে আপনাদের সন্তানকে আমি কিভাবে আমাদের শিক্ষক মন্ডলী দ্বারা পরিচর্যা করতে পারি? আমার অত্যন্ত প্রিয় আস্থাভাজন বেশ কয়েকজন বলেছেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এই তিনের সমন্বয়ে একজন মানুষকে পূর্ণাঙ্গ মানুষ করা সম্ভব। সেইখানে শিক্ষার্থী আর অভিভাবক গল্প করলাম, আপনার সন্তানের ভবিষ্যৎ কিছুই হবে না। আপনার সন্তান আপনার কথাই শোনে না, আপনার সন্তান ঠিক মতো স্কুলেই আসে না, আপনার সন্তান আপনার বাড়িতে সময় দেয় না। আমাদের এই স্কুলে 10টা থেকে 4টা পর্যন্ত 6 ঘন্টা বিদ্যালয়ে থাকে, বাকি সময়টা তো আপনাদের কাছে থাকে। এই সময়ের মধ্যে আমাদের যে নার্সিং করার যে যদি কোনো ঘাটতি থাকে, সুনির্দিষ্টভাবে আপনারা আমার কাছে আসেন। আমি যদি সেটার ব্যবস্থা না নিতে পারি, তখন আপনারা এলাকার লোকজন মিলে কিভাবে নার্সিং করলে ছেলে মেয়েদেরকে ভালো কিছু করাইতে পারবো, সেই সুযোগটা আপনারা তৈরি করে দেবেন। আমরা শিক্ষক দূর দূরান্ত থেকে আসছি আপনাদের ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য। এখানে সিনেমা খেলা বা রাজনৈতিক খেলা বা বিভিন্ন ধরনের খেলা খেলার জন্য এখানে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনাদের সন্তানকে যথেষ্টভাবে সময় দেওয়ার জন্যই কাজ করার জন্য আমি আসছি। আমি ক্লাসে গিয়ে গল্প করি, আমি ক্লাসে পড়াই না, যথাসময়ে যাই না বা যথাসময়ে না যাওয়ার কারণে সমস্যা হয়। এই সবগুলা আপনার সন্তানের কাছে শুনে আমার কাছে বলবেন। আমি না পারলে এলাকার যে লোকজন আছে আমি তাদেরকে নিয়ে বসবো যে ভাই বা স্যার বা অফিসার বা বিভিন্ন ধরনের জ্ঞানী ব্যক্তি আছে, তাদেরকে বলবো যে আমি তো আমার শিক্ষক নিয়ে পারতেছি না,
তারা তো এরকম ক্লাসে ফাঁকি দিচ্ছে আমি বোঝানোর পরেও, তাহলে সেই ক্ষেত্রে আমরা সমস্যার সমাধান করতে পারবো। আপনারা জানেন এক হাতে তালি বাজে না, তালি বাজাইতে গেলে দুটি হাত প্রয়োজন। আপনারা আপনাদের সন্তানকে মানুষ করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমার অত্যন্ত প্রয়োজন। সেই জন্য সহযোগিতাটা পূর্ণাঙ্গভাবে আপনাদের কাছে আমরা চাই। আমার ইঞ্জিনিয়ার ভাই বলছেন যে ছেলে মেয়েদের হাতে যেন এই 3টি মাস মোবাইল না থাকে। আজহার ভাই বলছেন যে এই মোবাইলের মধ্যে এই দুনিয়ায় আপনি যা চাইবেন তাই পাইবেন। এই মোবাইলে কি নাই? আপনারা সেই অ্যান্ড্রয়েড মোবাইলটা তাদের হাতে দিচ্ছেন, অথচ টাকা চাইলে টাকা পাওয়া যাবে না। সেজন্য দেখেন আপনাদের সন্তানদেরকে, এই যে এখানে প্রত্যক্ষভাবে আসে আক্কাস আলী সাহেব ড্রাইভার, উনি প্রাইভেট ড্রাইভার, ওনার অবস্থাটা আমরা সবাই জানি। ওনার মেয়েটা মোটামুটি ভালো, নার্সিং গুলো ভালো করা সম্ভব। উনি যখন আসছে আমি চাপ দেওয়ার চেষ্টা করছিলাম অন্তত সরকারি কিছু টাকা নেওয়া যায়। যখন উনি ওনার বিস্তারিত সম্পর্কে বললো, আমার টিচাররাও বললো, আমিও জানি, তারপরেও সরকারি টাকাটা নেওয়া যায় কিনা সেটা চেষ্টা করছে। তো সেই হিসাবে ড্রাইভার সাহেব বলেন যে ভাই বা স্যার, আমার আসলে দেওয়ার মধ্যে কোনো সামর্থ্য নেই, আপনি যদি আপনার দয়া হয় তাহলে আমার মেয়েকে ফর্ম ফিল আপ করাতে পারেন, আর দয়া না হলে আপনার কিছু করার নাই। তারপরে আমি চেষ্টা করছি ওনার মেয়েকে একদম কোনো টাকা ছাড়াই ওনার মেয়েকে ফর্ম ফিল আপ করে দিচ্ছি। আমি আরো একটা ছেলে, আমার ছেলেটার নাম মনে নাই, গার্জিয়ান আসছে যে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমার অবস্থা হলো খুবই শোচনীয়। আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে আসলেও আক্কাস আলী সাহেব যেরকম শোচনীয়, তার চেয়ে আরো শোচনীয় আরো আছে। আমিও তার টাকাটা নিয়ে নিই। অথচ একটা ছেলে বা একটা মেয়ে ফর্ম ফিল আপের সায়েন্সের জন্য 2240 টাকা, 2240 টাকা, আর 100 টাকা হইল অনলাইন খরচ সহ সামান্য আছে, এই 2340 টাকা আমরা নিয়ে নিই। এখন এইখান থেকে আমার শিক্ষার্থীর সংখ্যা হলো 26 জন। এইখান থেকে যদি আমি দুটা ছেলে ফ্রি করাই তাহলে ওই ঘাটতি পূরণ করতে আমাদের স্কুল থেকে কিন্তু ভর্তুকি দিতে হবে, তো এই বিষয় সম্পর্কেও আপনারা একটু অবগত থাকবেন বা হবেন। টাকা পয়সাটাই মুখ্য বিষয় না, কিন্তু একটা ছেলে মেয়ে সারা জীবনের জন্য তার জীবনটা তৈরি করে নিতে পারে, সেই তৈরি করে নেওয়ার জন্য আমি পরীক্ষার সুযোগ করে দিই। সামনে যে সময়টা আছে, আমি শিক্ষার মান উন্নয়ন করবে আপনার মতামত, এই মতামতের জন্য আপনাদের অনেক সুনির্দিষ্ট বক্তব্য আমি পেয়েছি। আমাদের এই বিদ্যালয়ের শিক্ষার্থী বর্তমানে প্রাইমারি স্কুলে চাকরি হওয়ার পথে, আল্লাহ দিলে হয়তোবা খুব তাড়াতাড়ি নিয়োগপত্র পেয়ে যাবেন। তিনি আমাদের অনেক পরামর্শ দিয়েছেন। আমরা আজহার ভাই সহ ইঞ্জিনিয়ার ভাই যথেষ্ট পরামর্শ দিয়েছেন, হাবিব আঙ্কেল দিয়েছেন, সবাই পরামর্শ দিয়েছেন। সবার পরামর্শ মাথায় রেখে আমি সুন্দরভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করব। একটা ফুটবল বা ক্রিকেট টিমে বা ফুটবল টিমে একটা প্লেয়ার যদি দুর্বল খেলে, বিপক্ষ দল ওই দুর্বল জায়গা দিয়ে আঘাত করে গোল করার জন্য চেষ্টা করি। আমাদের আমরা এখানে প্রায় 22 জনের একটা টিম আছি। আমাদের 22 জনের টিম প্রত্যেকেরই প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ আছে। আমাদের এই কাজগুলা সুচারুভাবে করার জন্য আমাদের প্রত্যেক শিক্ষক কর্মচারী সঠিকভাবে করি কিনা সেটা মনিটরিং সহ আপনাদের অনেকগুলা দিক নির্দেশনা থাকবে। যেমন হাবিব আঙ্কেল বলছেন, এটা যদি আমার বলা এখন
ঠিক না, কিন্তু বলতে হয় কিছু কিছু কারণে। বিগত সনে এই স্কুলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হওয়ার জন্য চেষ্টা হয়েছে বা করছে। আমি যারা লিড দিছে বা যারা নেতৃত্ব দিছে বিগত সরকারের আমলে, তাদেরকে আমি বুঝাইছি আজকে আপনি এই সুযোগটা দিলে পরবর্তীতে কিন্তু আরো দুটা সুযোগ চাইব, হয়রা সেই সুযোগের কারণে এইটা আপনারা সামনে দেখেন প্রত্যেকটা জানালার গ্লাস ভেঙে ফেলছে। এই যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে তারাই কিন্তু মানে ইচ্ছা করে আমার শিক্ষকের সামনে মানে একজন শিক্ষার্থী এরকম করে ইটের টুকরা ঢিল মেরে দেখতেছে যে আমি সঠিকভাবে ওই কাছে লাগাইতে পারি কিনা। তাকে পরে ডাইকে নিয়ে আসা বলা হইলো, তুমি এই কাজটা কেন করলো? সে বলল যে স্যার আসলে এটা আমার ভুল হয়েছে, আমি আমার বন্ধু বান্ধবদেরকে মানে দেখাইতে চাইছিলাম যে ইটের কাছে মানে কাছে আমি লাগাইতে পারি কিনা। সে অনুতপ্ত হইয়া সেই পরবর্তীতে কাজটা কিনে দেওয়ার জন্য সে চাইল। আমি বলছি তুমি অনুতপ্ত হয়েছে এই জন্য তোমাকে ধন্যবাদ। সেই জন্য এখানে যদি কোনো অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হয় তাহলে প্রত্যেক ব্যাচ অনুযায়ী বা ইয়ার অনুযায়ী বা ক্লাস অনুযায়ী বা সিনিয়র জুনিয়র সবাই অনুষ্ঠান করতে চাইবে। সেই জন্য আমি বলছিলাম যে এইখানে অনুষ্ঠান করতে দেওয়া হবে না, কোনোভাবেই সম্ভব না, আমি দিতে পারবো না। তারপরেও আমার কথা তোয়াক্কা না করে এরা অনুষ্ঠান ঠিকই চালিয়ে গেছে। বিনিময়ে আমাদের স্কুলে যেভাবে নৈতিকতা শিক্ষা দেওয়া উচিত, আর আমাদের নৈতিকতার কারণে প্রতিবেশী জায়গা থেকে আমার স্কুলে ছেলেমেয়ে ভর্তি করাবে, সেই জায়গার মানটা কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে। এটা আমাদের সকলকে নিয়ে, সকল টিচার স্টাফ স্টুডেন্টকে নিয়ে যদি এই পরিবেশটা করতে পারতাম তাহলে মনে হয় আরো জিনিসটা আরো প্রাণবন্ত এবং সুশীল হইত। সেই জন্য ভবিষ্যতে আমরা এই কাজগুলো যেন খুব শৃঙ্খলার সাথে করতে পারি, সেই করার জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, স্কুল আপনাদের, প্রতিষ্ঠান আপনাদের, ছেলে মেয়েদের আপনাদের এই প্রতিষ্ঠান সুন্দর, ছেলে মেয়েকে মানুষ যাতে করতে পারি, পরিবেশটা সুন্দর সুশৃঙ্খল করতে পারি, এটা সুশৃঙ্খল ভাবে, সেটা আপনাদের সহযোগিতা একান্ত আমার জন্য কাম্য। আমি পরিবেশগত দিক দিয়ে আপনাদের কাছে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা চাই। আমার প্রতিষ্ঠানে আমি যদি কোনো অনৈতিক কাজকর্মের সাথে জড়িত থাকি তাহলে তার জন্য আপনারা উপযুক্ত যে ব্যবস্থা নিলে স্কুলের শৃঙ্খলা ফিরে পায় বা সুন্দর হয়, এর জন্য আমার কোনো আপত্তি নেই। কিন্তু পক্ষান্তরে আমরা যারা করি না, আপনাদের সুনজরে রাখা কিভাবে আমরা এই পরিবেশটা সুন্দর শৃঙ্খলা করতে পারি সেটা আপনাদের কাছে আমি বিনীত আবেদন জানাই, এবং এই পরিবেশটা যেন সুস্থিরভাবে হয়। ছাত্রছাত্রীদের শতভাগ উপস্থিত নিয়ে আপনাদের মতামত, এ বিষয়ে বিভিন্ন ধরনের টিপস আমি পেয়েছি। আমি ভবিষ্যতে এই টিপসগুলো মনে রেখে আমরা যেন এই স্কুলকে আরো উন্নয়ন করতে পারি। আমার স্বপ্ন, আমার চিন্তা, আমার ভাবনা, দৌলতপুর উপজেলার 11টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আছে, কিন্তু মডেল নামে কোনো বিদ্যালয় নাই। এই উলাল মডেল হাই স্কুলকে মডেল হাই স্কুল হিসেবে সুপরিচিত করতে পারি, উপজেলার মধ্যে অন্যতম স্কুল তৈরি করতে পারি, সেই সহযোগিতা আপনাদের কাছে কামনা করি। আমি বিগত 17-18 সাল থেকে 5 মিনিট কোনো ছেলে মেয়ে পাই না, আহুলিয়ার ছেলে মেয়ে পাই না সম্ভবত 18 সাল থেকে। কি কারণে পাই না সেটা আপনারা নিজেরা একটু জরিপ করে
আমার স্কুলে যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটি নির্ণয় করে যাতে সকল ছেলেমেয়ে পাইতে পারি। এবং যারা উপস্থিত আছেন তাদের সকলের কাছে আমি অনুরোধ করি, সামনে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হচ্ছে এবং এই ভর্তি কল্পে সকল অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিগত যারা আছেন সকল করতে আমার অনুরোধ হলো তারা যেন এই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি করাইতে পারেন। আর আমার গত 24 সালে ষষ্ঠ শ্রেণীতে সমস্ত ছেলে মেয়ে ভর্তি হয়েছে তার 75% ছেলে মেয়ে মানে সরকারি থেকে উপবৃত্তি পাওয়ার জন্য আমি আওতায় নিয়ে আসছি, যে কোনো ভাবে এটা সমাধান করতে পারছি। কারিগরি শাখায় আমি 2018 সালে কারিগরি শাখা সকলের সহযোগিতা নিয়ে আমি চেষ্টা করি। গত বছর এইবার নবম ভোগ শাখায় সমাপনী পরীক্ষা 95 জন কারিগরি শিক্ষায় পরীক্ষা দেবে, যা বিগত সরকারের তুলনায় অনেক বেশি। আমার স্কুল থেকে অষ্টম শ্রেণীতে পাশ করে অন্য স্কুলে কারিগরি শাখায় ভর্তি হওয়ার জন্য সুযোগ নেয়। আমি তখন চিন্তা করলাম, বিগত সনের যারা অভিভাবক ছিলেন তাদের সাথে আলোচনা করলাম যে এই ভকেশনাল শাখা চালু না করলে এই স্কুল থেকে শিক্ষার্থীরা অন্য জায়গায় চলে যাবে। সেই জন্য তাদের সাথে আলোচনা করে এই ভকেশনাল শাখাটা আমি খোলার চেষ্টা করছি। বিশেষ ক্লাস চালু করার বিষয়ে আপনার মতামত। এই ক্লাসের ব্যাপারে আমার এক শিক্ষার্থী অভিভাবক আমার বোন জিজ্ঞাসা করছিলেন যে এই ক্লাসে কোনো টাকা দেওয়া হবে কিনা। যেহেতু আমার ইঞ্জিনিয়ার ভাই বলেছেন যে বিশেষ ক্লাস করার জন্য সামনে 3টি মাস সময় আছে, আপনাদের বিশেষ করে যারা শিক্ষার্থী আছেন, অভিভাবক আছেন এবং আমার 26 জন অভিভাবকের প্রতি বিনীত আবেদন, আপনাদের ছেলে মেয়েদের কোন কোন বিষয়ে দুর্বলতা আছে সেই দুর্বলতার বিষয়টা আমাকে জানালে আমি বিশেষ ক্লাস চালু করার জন্য খুব তাড়াতাড়ি ব্যবস্থা করব। সেই জন্য স্যার এখানে একটু করি, ওনারা বলতে পারবেন না দুর্বলতা বলতে পারবেন আপনি যে বিষয়ে দুর্বলতা আছে সেই বিষয়ে কারণে আমি জানি আসলে কথা হইছে আমি জানি শিক্ষার্থীদের দুর্বলতা কোন জায়গায় আছে। তারপরেও আমি অভিভাবক ছিলাম এই কারণে যে ওনাদের মতামতটা ছেলে মেয়েদের সাপেক্ষে আলোচনা করে আমার কাছে বললেন আরো সুন্দর এবং সুশৃঙ্খল। সেই হিসাবে আমি অভিভাবকদের কাছে জানার জন্য আগ্রহ পেশ করছিলাম। আমি সর্বশেষ এই স্কুলের রেজাল্ট পত্র উপজেলার মধ্যে অন্যতম রেজাল্ট করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আমাদের শিক্ষক বৃন্দদেরকে নিয়ে আমি আমার শিক্ষক বৃন্দদেরকে নির্দেশ প্রদান করব। সেই নির্দেশ প্রদান অনুযায়ী তারা যথাযথভাবে এই ছেলে মেয়েদের নার্সিং করবে। বিশেষ করে আমি ইংরেজি শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল আজিজ স্যার এবং গণিত শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল হাই স্যার, আপনারা এই অঙ্ক এবং ইংরেজি এই দুটা বিষয়ই অত্যন্ত ছেলেমেয়েরা দুর্বল থাকে। যারা দুর্বল আছে তাদেরকে পাস করে নিয়ে আসতে হবে, যারা প্লাসের কাছাকাছি আছে তাদেরকে পাস পাওয়াতে হবে এবং যারা এই এলাকার মধ্যে সুনাম ধরে রাখতে পারবো তাদেরকে নার্সিং করে কিভাবে ভালো করা সম্ভব সেটা আমরা যথাযথভাবে চেষ্টা করি। আমি আপনাদেরকে অবগত করাই, বিগত সনে আমাদের একজন স্টুডেন্ট A+ পেয়েছে, সে মানিকগঞ্জ দেবন্দর কলেজে ভর্তি হয়েছে। আমরা এইখান থেকে যে পরিবেশে যে অবস্থায় রেজাল্ট করে দিতে পারি, কিন্তু সেই রেজাল্টটা ওইখানে ধরে রাখতে পারে না।
এই ধরে রাখার জন্য তারা নিজেরাই দায়ী, কারণ হলো তখন তাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল চলে যায়, বিভিন্ন সুযোগ সুবিধা পায়, আর সেই সুযোগ সুবিধার কারণে ওরা লাইন বিচ্যুত হয়ে যায়। তো আমি আপনাদের কাছে সর্বশেষ বিনীত অনুরোধ করি, আপনাদের সন্তানকে মানুষ করার জন্য আপনাদের সহযোগিতা, এলাকার সহযোগিতা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে সকলের সহযোগিতা একান্ত কাম্য। আর প্রত্যেকটা অনুষ্ঠান সুন্দর এবং সুশৃঙ্খলভাবে করার জন্য আমাদের বিদ্যালয়ে শিক্ষক কর্মচারী থেকে শুরু করে সকলেরই ঐকান্তিক প্রচেষ্টা প্রয়োজন। আজকের এই অনুষ্ঠানে আমার বলা ঠিক না, প্রত্যেকটা অনুষ্ঠানে কাজকর্ম আমার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সুচারুভাবে বিচক্ষণভাবে করা দরকার। কোনো কাজ ঘাটতি হলে সেটা আমার সাথে পরামর্শ করুন। আমার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার প্রত্যেকটা অনুষ্ঠান আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন, সে তার যথা টাইমে, যেমন 10:30টায় অনুষ্ঠান 10:30টায় আসে, কিন্তু তার বিদ্যালয়ের যে অনুষ্ঠান সেটা মনে করে আরো আগে আসার দরকার আমি মনে করি। যদি ওটা ইন্টারনাল বিষয়, তারপর বলার উদ্দেশ্য হলো এটা যে আমার কাজের সাথে আমার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার যদি সহযোগিতা করে, আমার প্রত্যেকটা কাজ সুচারুভাবে হয়। কয়েকটা প্রশ্ন নিয়ে শেষ করার আগে প্রশ্ন নিয়ে কয়েকটা। এখন সেই হিসাবে আমি ভবিষ্যতে যে সমস্ত অনুষ্ঠান হবে যাতে সেই অনুষ্ঠানের কোনো কিছু ঘাটতি না হয়, আর যে কারণে ঘাটতি হয়েছে সকল ঘাটতির জন্য আমি দায়ী, এবং সব সুন্দর এবং শৃঙ্খলার সাথে যে সমস্ত কাজ করতে পারে নাই, এটা আমার অদক্ষতার কারণে হয়েছে। ভবিষ্যতে আমি দক্ষতার সাথে আপনাদের সামনে সকল